হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আমরা একাডেমিক বা এডমিশন বা চাকরি প্রত্যাশী যারাই থাকি না কেন, আজকের টপিকটা সকলের জন্য ইম্পর্টেন্ট। আমরা আজকে আলোচনা করতেছি ভয়েসের একদম A to Z এক ক্লাসের মধ্যে সলভ করে দিব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা জানি ভয়েসটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা দেখে থাকি একাডেমিক বা এডমিশন বা চাকরির পরীক্ষাগুলোতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসে। তো অ্যাক্টিভ প্যাসিভ করার ক্ষেত্রে যে নিয়মটা আমরা বেসিক্যালি দেখি, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয় ভয়েসের ক্ষেত্রে, আর অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তো আমরা জানি ভয়েস হয়ে থাকে টেন্স এবং সেন্টেন্সের উপর বেস করে। আমাদের 12টা টেন্স রয়েছে। এই 12টা টেন্সকে যদি আমি প্রাইমারিলি 3টা গঠনে পুরা 12টা টেন্সের ভয়েস শেষ করে ফেলবো। কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম রুল দিয়ে। প্রথম রুলের মধ্যে কি বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিটকে প্যাসিভ করার নিয়ম। আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিটকে প্যাসিভ করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটকে প্যাসিভ করার নিয়ম, তাহলে আমরা এক কথায় যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট না, আমি আরো সহজ করে বলি ইনডিফিনিটকে প্যাসিভ করার নিয়ম। ইনডিফিনিট টেন্স কয়টা আছে? 3টা। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট। এই 3 ইনডিফিনিটকে আমরা এই গঠনে প্যাসিভ করতে পারবো। দেখো গঠনটা কি বলছে, অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আমরা ওয়াজ ওয়ার বসাবো যদি পাস্ট টেন্সে থাকে, শ্যাল বি উইল বি বসাবো যদি ফিউচার টেন্সে থাকে। ঠিক আছে, এভাবেই আমরা করব। এরপরে দেখো আমি উদাহরণ দিয়ে একটু বুঝাই দেই। বলছে রুনা রিড দ্য নোভেল। এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এই যে সেন্টেন্সটা লিখছি, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা বলো। অবভিয়াসলি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি করব, প্রথমে অবজেক্ট বসাবো। অবজেক্ট কোনটা? দ্য নোভেল। এটা কোন টেন্স সেটা বলো তো? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? ওয়াজ অথবা ওয়ার আনতে হবে, তাই না? যেহেতু এটা সিঙ্গুলার এই জন্য কি বসাইলাম? ওয়াজ। প্লুরাল হইলে ওয়ার বসাইতাম। রিড এর পাস্ট পার্টিসিপল কি জানি আমরা? রিড বাই সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি? রুনা। বুঝতে পারছি আমরা? এবার দেখা যাক এডমিশনে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কি ধরনের কোশ্চেন এসেছিল। বলছে আ সং ওয়াজ সাং বাই রূপা, চেঞ্জ দ্য ভয়েস। তার মানে এই ভয়েসটা আছে প্যাসিভে, করতে হবে কি? অ্যাক্টিভে। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে দেখবা যখন ওয়াজ ওয়ার থাকবে অবভিয়াসলি সেটাকে ওয়ার করতে হবে, মানে পাস্ট ইনডিফিনিট করতে হবে। আর যখন দেখবো প্যাসিভে অ্যামিজার আছে তখন মনে করতে হবে 100% সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল। তাহলে ওয়াজ ওয়ার আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে রূপা প্রথমে বসবে, রূপা আছে। এরপরে পাস্ট টেন্সে ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে স্যাং আ সং। তাহলে কি হবে? রূপা স্যাং আ সং। এর প্যাসিভ ফর্ম কি? আ সং ওয়াজ সাং বাই রূপা। আশা করি সবাই বুঝছি। আমরা পরের রুলসে আসি। যে কোনো কন্টিনিউয়াস টেন্স কয়টা আছে? 6টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে 6টা কন্টিনিউয়াসকে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে গঠন কি দাঁড়াবে আমরা একটু দেখে নেই। গঠনটা দাঁড়াবে, আমরা গঠন করতে পারি প্রথমে অবজেক্ট তো বসাবোই, এরপরে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা বসাবো। এই অক্সিলারি ভার্বের পর বিং বসাবো, বিং। এরপর V3, দেন বাই, দেন সাবজেক্ট। আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বুঝাই দেই। আই অ্যাম ওয়াটারিং দ্য প্লান্ট। আই অ্যাম ওয়াটারিং দ্য প্লান্ট। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? দ্য প্লান্ট। লিখলাম প্রথমে দ্য প্লান্ট। এরপরে আমি কি লিখবো? ভার্ব। ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব অ্যাম, কিন্তু দ্য প্লান্ট তো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কি বসাবো? ইজ। কন্টিনিউয়াস হওয়ার কারণে বিং বসাইলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াটার আছে, কি হবে? তাহলে ওয়াটার্ড বাই সাবজেক্ট। সাবজেক্টকে আই হয়ে যাবে কি? মি। সবাই বুঝতে পারছি? এবার একটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দেখে আসি। কোশ্চেনটা দেখো, বলছে চুজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে বলছে। দ্য চেক আর বিং সাইন বাই দ্য ম্যানেজার।
দেখো বিং যখন প্যাসিভের মধ্যে থাকবে তাহলে 100% মনে করবে এটা কন্টিনিউয়াসে ছিল, কি সে কোন ফর্মের মধ্যে ছিল, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস টেন্সে ছিল, তাহলে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট বসাবো, মানে অবজেক্টটা সাবজেক্ট করে নেব, দ্য ম্যানেজার। এরপরে আর যেহেতু আছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, তাহলে দ্য ম্যানেজার ইজ সাইন, এর সঙ্গে কি যুক্ত করবো, আইএনজি, সাইনিং দ্য চেকস। বুঝছে বিষয়? তাহলে আনসার কোনটা হবে, এ। আমরা এবার পরের রুলসে আসি। পারফেক্টকে, যে কোনো পারফেক্টকে যদি আমরা প্যাসিভ করতে যাই গঠন কি দাঁড়াবে দেখো, আমরা প্রথমে অবজেক্ট বসাবো, এরপর যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা বসাবো, এরপর পারফেক্ট হলে বিন, তার মানে কন্টিনিউয়াস যে বিন, বিং পারফেক্টে বিন বসবে। এরপর আমরা V3 বসাবো, বাই, দেন সাবজেক্ট বসাবো। ঠিক আছে? তাহলে উদাহরণে আসা যাক। বলছে দে হ্যাভ সেন্ট আ লেটার, দে হ্যাভ সেন্ট আ লেটার। এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিব, অবজেক্টকে আ লেটার লিখলাম, আ লেটার। এরপরে কি বসাবো, অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ, কিন্তু আ লেটারের সঙ্গে কি বসবে, হ্যাজ। এরপর পারফেক্ট হওয়ার কারণে কি বসাইতে হবে, বিন, ভার্বের V3, সেন্ট এর V3 ফর্ম ওটাই V3, বাই, দে আছে, এর অবজেক্টিভ ফর্ম কি, দেম। কে বুঝি নাই বলো, বুঝছো তো? না বুঝলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট করে দিবা, আমি সলভ করে দিব। ঠিক আছে? এরপরে আমরা একটু এডমিশন কোশ্চেন অথবা কম্পিটিটিভ এক্সাম টাইপ কোশ্চেন, প্রাথমিক সহকারী শিক্ষক 12তম মতোই আসছিল। কোশ্চেনটা দেখো, আই হ্যাড রিটেন দ্য লেটার, এর প্যাসিভ কি, তাহলে পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমরা প্রথমে লিখবো কি, দ্য লেটার। এরপরে হ্যাডের পরে বিন আছে কোন অপশনের মধ্যে, অপশন বি, বাকিগুলো দেখার টাইম নেই। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। সবাই বুঝছো? এরপরে আসি নেক্সট। যদি মডাল ভার্ব যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাকে যদি প্যাসিভ করতে চাও তাহলে আমাদের গঠনটা কি, সেই গঠনটা একটু দেখে নেই। তাহলে গঠনটা হবে কি, গঠন হবে আমাদের প্রথমে আমরা বসাবো কি, অবজেক্ট, যে মডাল ভার্বটা থাকবে সেই মডাল ভার্বটা বসাবো, তারপরে বি বসাবো। এরপর বাকি নিয়ম ঠিক থাকবে, V3 বাই সাবজেক্ট। ঠিক আছে? উদাহরণ দেখো, আই have to mend the computer, mend মানে কি, মেরামত করা, তাকে আমাকে কম্পিউটারটা মেরামত করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা, দা কম্পিউটার লিখলাম। আমরা জানি টু শেষে আছে এমন ভার্বগুলো হচ্ছে মডাল ভার্ব, যেমন am to, is to, are to, was to, had to, have to, has to, have, am going to, is going to, are going to, এগুলো সব মডাল ভার্ব, তাই কি না? তাহলে আমরা কি বসাবো, হ্যাভ বিন, হ্যাভ টু আছে, কিন্তু কম্পিউটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হ্যাজ টু হয়ে গেল। এরপরে গঠন অনুযায়ী কি বসাইতে হবে, বি, ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন্ট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে মেন্টেড, বাই সাবজেক্ট, সাবজেক্টকে আই হয়ে যাবে কি, মি। কে বুঝি নেই? ঠিক আছে, বুঝছি সবাই? এরপরে একটা উদাহরণ দেই কম্পিটিটিভ এক্সামের। বলছে ইউ উইল বি হেল্পড বাই মি, প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে প্যাসিভে কি থাকে, বি থাকে, যেটা অ্যাক্টিভে উঠে যায়। তাহলে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট আই, এরপরে উইল আছে, উইল অথবা শ্যাল যে কোনো একটা নিলেই হবে। তাহলে আই শ্যাল হেল্প ইউ, আই শ্যাল হেল্প ইউ, অবজেক্ট উইল, শ্যাল হয়ে গেছে, ভার্বের বেস ফর্ম, তারপর কি, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। সবাই বুঝছি? তাহলে আনসার কোনটা হবে, সি। এরপরে আসি নেক্সট রুল। নেক্সট রুল কি বলছে দেখো, বলছে অ্যাক্টিভ ভয়েসে মাঝে মধ্যে পিপুল, ওয়ান, সামওয়ান, সামবডি, অল, ওয়ান, নোবডি, নান, এগুলো যদি থাকে তখন প্যাসিভে এগুলো লেখার প্রয়োজন হয় না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ওয়ান শুড obey one's duty, one should obey one's duty। এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, ওয়ান শুড obey one's duty, তাহলে ওয়ান কি সাবজেক্ট হিসেবে আসছে, প্যাসিভে এটা লিখবো না। যেহেতু ওয়ান প্যাসিভে লিখবো না তাহলে ওয়ান্সও লেখা যাবে না, কারণ সাবজেক্ট যেহেতু নাই তার পসেসিভ কেসও হবে না। তাহলে বাকি থাকলো কি, অবজেক্ট হিসেবে ডিউটি, মডাল ভার্ব শুড, এরপরে আমরা কি করব, বি, গঠন অনুযায়ী মডাল ভার্বের পর বি বসে, ভার্বের কোন ফর্ম, V3। আর কোনো কিছু আছে কি, অবশ্যই নাই, সেন্টেন্স শেষ। ঠিক আছে? এরপরে দেখো, যেমন এক্সাম্পল হিসেবে বলছে
পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে নিব, তাই কি না? তাহলে কি দাঁড়াবে বলো? দ্য প্যাট্রিয়টস, দ্য প্যাট্রিয়টস। তারপরে অলওয়েজ, অলওয়েজে থাকলো, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট না? তাহলে কি বসাবো? আর। এরপর অলওয়েজ, অলওয়েজে থাকলো রিমেম্বার আছে, তাহলে কি বসাবো আমরা? রিমেম্বার্ড। কোনো সমস্যা আছে কারো? বুঝছি তো, গুড। বুঝতে পারলেই হয়ে গেল, না বুঝতে পারলে কমেন্ট সেকশন তো তোমাদের জন্য আছেই। বলছে দুটি অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়েই প্যাসিভ করতে পারবো। দুটি অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে প্যাসিভ করতে পারবো। যেমন আই গেভ হিম আ ফ্লাওয়ার, আমি তাকে একটা ফুল দিলাম। এই সেন্টেন্সে কয়টা অবজেক্ট আছে? দুইটা, হিম একটা, আ ফ্লাওয়ার একটা। আমি যদি হিমটা নিয়ে করি কি হবে তাহলে? হি। পাস্ট টেন্স কি হবে? ওয়াজ। এরপরে ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল। গিভের পাস্ট পার্টিসিপল কি? গিভেন। আর বাকি অংশ কি লিখলাম? আ ফ্লাওয়ার বাই সাবজেক্ট আছে, কি হয়ে যাবে? অবজেক্ট মে। আমরা চাইলে এভাবেও করতে পারি, বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারি। কি হবে তাহলে? আ ফ্লাওয়ার ওয়াজ গিভেন। এক্ষেত্রে যে ব্যক্তিবাচক অবজেক্টটা আছে ভার্বের পরে বসানোর সময় যদি জন্য অর্থ প্রকাশ করে একটা প্রিপোজিশন ফর ব্যবহার করবা, আর যদি প্রতি অর্থ প্রকাশ করে একটা প্রিপোজিশন টু বসাবা। যেহেতু এখানে প্রতি অর্থ বোঝাচ্ছে, আমরা ব্যবহার করব কি? টু। তাহলে টু হিম বাই মি। তাহলে আ ফ্লাওয়ার ওয়াজ গিভেন টু হিম বাই মি, এভাবে করতে পারো। তোমরা একটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দেখো, বলছে প্যাসিভ ফর্ম অফ দ্য কিসের? আই গেভ, হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিল। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, তাহলে কোনটা হবে আনসার দেখো তো একটু। আ পেন পাস্ট টেন্স কি? পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বসবে, তাই না? তাহলে আ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। ঠিক আছে, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটা পরে রাখলে একটা প্রিপোজিশন বসে টু অথবা ফর। ঠিক আছে, আমরা এবার পরের রুলসে একটু আসি। বলছে রিফ্লেক্সিভ ও রেসিপ্রোকাল প্রোনাউন যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম আমি তোমাদের বলি। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে সেগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, মাই সেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এগুলো যেহেতু সাবজেক্ট হইতে পারে না কখনো, এই জন্য সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, কোনো চেঞ্জ হবে না। উদাহরণস্বরূপ দেখো, বলছে হি কিল্ড হিমসেলফ। কি বলছে? হি কিল্ড হিমসেলফ। তাহলে আমরা কি করব? প্রথমে সাবজেক্ট লিখব, হি লিখলাম, পাস্ট টেন্স যেহেতু ওয়াজ, তারপরে কি বসাবো? কিল্ড। এখন বাই বসাইতে হবে, তাই না? তার মানে সি নম্বর অপশন হবে না, হবে কোনটা? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আমি আরেকটা উদাহরণ দেই, দে লাভ ইচ আদার। তাহলে ইচ আদার রেসিপ্রোকাল প্রোনাউন, এই জন্য সাবজেক্ট হবে না। তাহলে লিখতে হবে কি? দে আর লাভড বাই ইচ আদার। আশা করি সবাই বুঝতে পারছো, তাই কি না? এবার আসি নেক্সট আরেকটা এক্সাম্পলে। অ্যাডমিশন টেস্টে আসছিল যেটা, বলছে দে লাভ ইচ আদার। তার মানে কি? আমি যেটা বললাম সেটাই, দে আর লাভড বাই ইচ আদার। অপশন হবে কোনটা? ডি। সবাই বুঝছো না? গুড। পরের রুলসে আসি। আমরা বারবার দেখতেছি প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টের আগে বাই বসতেছে, কিন্তু কিছু ভার্ব আছে যেগুলোতে বাই বসে না। সেক্ষেত্রে সেই ভার্বগুলো কি? বলছে স্যাটিসফাইড, ডিস্যাটিসফাইড, প্লিজ। কি কি বলছে দেখো? স্যাটিসফাইড, ডিস্যাটিসফাইড, প্লিজ, ডিসপ্লিজ, অ্যানয়েড, ভেক্সড, স্টান্ট, শকড, মার্ভেল, সারপ্রাইজ, অ্যাস্টোনিশড, অ্যামেজড। এগুলোর পর যদি ব্যক্তি অবজেক্ট আসে উইথ বসাবো, আর যদি বস্তু আসে তাহলে কি বসাবো? অ্যাট। উদাহরণস্বরূপ আমি যদি বলি হি প্লিজড মি, হি প্লিজড মি, সে আমাকে সন্তুষ্ট করছে। তাহলে আমরা কি বলবো? এখানে অবজেক্ট কোনটা? মি। তাহলে হয়ে যাবে কি? এটা সাবজেক্ট। তাহলে কি বসাবো আমরা? আই বসাইলাম। পাস্ট টেন্স কি বসাবো? ওয়াজ। প্লিজ আছে, কি হবে বলো তো? তাহলে প্লিজড। বাই হবে কি? না, যেহেতু ব্যক্তি চলে আসছে হিম, এই জন্য আমরা কি বসাইলাম? উইথ। বুঝছো বিষয়?
আর যদি বলতো যে হিজ বিহেভিয়র তাহলে কি হইতো অ্যাট হিজ বিহেভিয়র। ফর এক্সাম্পল দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, বলছে হি প্লিজেস আস, তাহলে আস কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে, তাই কি না? তাহলে উই হয়ে যাবে। উই কোথায় আছে দেখো, উই আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি বসাবো আমরা? আর প্লিজ আছে, প্লিজড উইথ হিম, বাই হবে না। তাহলে আনসার কোনটা হবে? সি নম্বর আনসার। এরপরে দেখো নেক্সট রুল বলছে কভার, ক্র্যাম, ডেকোরেট, অর্নামেন্ট, ফিল, থ্রোং, সিস্ট, এই যে ভার্বগুলো আছে এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে যেহেতু উইথ আসে, এই জন্য প্যাসিভের ক্ষেত্রে এদের পর বাই বসবে না, বসবে কি? উইথ। আমার সঙ্গে সঙ্গে ওয়ার্ডগুলো একবার বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। কভার, ক্র্যাম, ডেকোরেট, অর্নামেন্ট, ফিল, থ্রোং, সিস্ট, এদের পর কি বসবে? উইথ। উদাহরণস্বরূপ আমি যদি বলি প্যানিক সিজড মি, প্যানিক সিজড মি, এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? মি, হয়ে যাবে কি? আই। পাস্ট টেন্স কি হবে? ওয়াজ সিজড উইথ প্যানিক। খুব মজার বিষয় না? এরপরে আরেকটা উদাহরণ দেখো, অ্যাডমিশন টেস্টে আসছিল না, বলার দরকার নাই, অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আমি সলভ করেই দিছি। এরপরে দেখো আমরা এগুলোর পূর্বে এই যে ভার্ব কিছু আছে, ইম্বডিড, ইনক্লুডেড, সাবসিম, গ্রাউন্ডেড, ইন্টারেস্টেড, এই ওয়ার্ডগুলোর পর আমরা ইন বসাবো। আবার ওয়ার্ডগুলো বলি, উইথও বসবে না, বাইও বসবে না, কি বসবে? ইন। ওয়ার্ডগুলো দেখো, ইম্বডিড, ইনক্লুডেড, সাবসিমড, গ্রাউন্ডেড, ইন্টারেস্টেড, এদের পর আমরা কি বসাবো? ইন বসাবো। বুঝছো বিষয়টা? উদাহরণ হিসেবে দেখো বলছে আওয়ার টিচার embodies all good qualities। এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা বলো? অল গুড কোয়ালিটিস, এটা পুরোটাই সাবজেক্ট হয়ে যাবে। তাহলে অল গুড কোয়ালিটিস, পাস্ট, এটা প্রেজেন্ট টেন্স না, এই জন্য কি হবে? আর। ইম্বডি হবে, কি হয়ে যাবে? ইম্বডিড, এরপরে বাই বসবে না, কি বসবে? ইন। আওয়ার টিচার। আশা করি একদম পানির মতো প্রত্যেকটা জিনিস বুঝতেছো, তাই কি না? কোনো সমস্যা আছে কি? আরও সময় দাও, আরও মজার মজার আমরা রুল পড়বো। বলছে আমরা যদি দেখি প্রেজেন্ট পার্টিসিপল আছে অ্যাক্টিভের মধ্যে, প্যাসিভ করতে গেলে প্রেজেন্ট পার্টিসিপল উঠবে না, যেমনে থাকবে ভার্বের পর অমনেই বসবে। আমি এক্সাম্পল দিয়ে কথাটার উদাহরণ দেই। বলছে আই স হিম প্লেইং, পার্টিসিপলটা কি? অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, যেটা নাউন এর পরে আগে বা পরে বসে, তাই কি না? অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টকে আই, ভার্ব স, অবজেক্টকে হিম, এইটা হয়ে যাবে কি? সাবজেক্ট। হিমটা হি হয়ে গেছে। পাস্ট টেন্স কি বসাবো? ওয়াজ। তাহলে স এর পাস্ট পার্টিসিপল কি? সিন। এই প্লেইং আছে পার্টিসিপল, এটা যেমনে আছে অমনেই লিখবো ভার্বের পর। তাহলে প্লেইং বাই সাবজেক্ট, সাবজেক্টকে আই হয়ে যাবে কি? মি। সবাই বুঝছি? কোনো সমস্যা আছে? গুড। পরের অংশে চলে যাই। বলছে গ্রুপ ভার্ব থাকলে প্যাসিভ করার সময় গ্রুপ ভার্বের সঙ্গে যে প্রিপোজিশন থাকে এটাকে উঠাই দেওয়া যাবে না, যেমনি থাকবে অ্যাক্টিভে প্যাসিভেও ঠিক তেমনিই থাকবে। উদাহরণ দেখো, আমি যদি তোমাদের বলি, বলছে হি লুকস আফটার মি, এই যে লুকস আফটার কি? গ্রুপ ভার্ব না? এর সঙ্গে যে প্রিপোজিশনটা আছে সেটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কি দাঁড়াবে? আমরা সাবজেক্টকে অবজেক্ট করে ফেললাম, অবজেক্টকে সাবজেক্ট করে ফেলবো, তাহলে মি আছে আই হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বসবে? অ্যাম। লুক আছে, কি হবে? লুকড। আফটার, এই আফটারটা আফটারে থাকলো। তাহলে প্যাসিভ করতে গেলে কি লাগবে? অবজেক্টের পূর্বে বাই, মি, হিম, হি আছে, কি হয়ে যাবে? হিম। বুঝছো না সবাই? গুড। পরের রুলসে আমরা চলে যাই। পরের রুলস কি বলছে দেখো, আমরা যখন দেখব লিভ, লাভ, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, এই ভার্বগুলোর পর একটা অবজেক্ট থাকবে, তারপরে ইনফিনিটিভ থাকবে। তার মানে যখন আমরা দেখব লাভ, লিভ, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, এই ভার্বগুলোর পর একটা অবজেক্ট আছে, এরপরে ইনফিনিটিভ আছে, তখন আমরা এটাকে প্যাসিভ করতে গেলে অবজেক্টটাকে এই যে এর পরের যে মানে এই ভার্বগুলোর পর যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটাকে উঠে যাবে। এই অবজেক্টটা কি যাবে? উঠে যাবে। আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই, তাহলে খুব ভালোভাবে বুঝবা। বলছে হি ওয়ান্টস
টু, হি ওয়ান্ট মি, এরপরে অবজেক্ট থাকবে, তাই না? তাহলে উদাহরণটা দেখো, হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো ওয়ান্টস ভার্বের পর একটা অবজেক্ট আছে, তারপরে টু প্লাস V1 অর্থাৎ ইনফিনিটিভ আছে। এই কথাই বলছে যে লাভ, লিভ, ওয়ান্ট, উইশ, ডিজায়ার এই ভার্বগুলোর পর যখন একটা অবজেক্টিভ কেস থাকবে অর্থাৎ অবজেক্ট থাকবে, অবজেক্টিভ কেস যেটা থাকবে, এরপরে ইনফিনিটিভ থাকলে এই অবজেক্টিভ কেসটা উঠে যাবে পেসিভ করার সময়। তাহলে কি দাঁড়াবে গঠনটা আমরা যদি বলি, দেখো তাহলে হি ওয়ান্টস, ওয়ান্টসে থাকলো, এর কোনো চেঞ্জ হবে না। তারপরে কি বসাবো আমরা? অবজেক্ট, অবজেক্ট কোনটা? দা ওয়ার্ক। এরপরে টু, এরপরে আমরা কি বসাবো? বি। ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গঠনটা কি দাঁড়াচ্ছে? আমরা গঠনটা এভাবে করব, প্রথমে সাবজেক্ট, যেটা সাবজেক্ট থাকবে অ্যাক্টিভের ক্ষেত্রে সেই সাবজেক্টটা থাকবে, এরপরে যে ভার্বটা থাকবে সেটাই থাকবে, এরপরে অবজেক্ট বসাবো, এরপর টু থাকবে সেটাকে টু বি করব, এরপরে ভার্ব যেটা থাকবে তার V3 ফর্ম, তারপরে কি? এক্সটেনশন। বুঝছো বিষয়? এটা হচ্ছে নিয়ম। দেখো আমরা সাবজেক্ট সাবজেক্টে রাখছি, ভার্ব ভার্বে রাখছি, তারপরে অবজেক্ট করছি কি? দা ওয়ার্ক, তারপরে টু বি, তারপরে V3। ঠিক আছে, পরের রুলসে আসি। বলছে এগ্রি বি অ্যাংসিয়াস। এগ্রি বি অ্যাংসিয়াস মানে কি? আই অ্যাম অ্যাংসিয়াস, এইরকম জিনিস থাকবে। ডিটারমাইন, আই অ্যাম ডিটারমাইন, বি ডিটারমাইন, ডিসাইড, ডিমান্ড, এদের পর ইনফিনিটিভ যুক্ত করার নিয়ম। যেমন উদাহরণ দেখো, আই ডিসাইডেড টু সেল দ্য হাউস। এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, আই ডিসাইড টু সেল দ্য হাউস, এই ধরনের সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব? সাবজেক্ট থাকবে, ভার্বটাও অপরিবর্তিত থাকবে, এরপরে আমরা দ্যাট যুক্ত করব, তারপরে অবজেক্ট নিয়ে এসে শুড বি বসাবো, তারপরে যে ভার্বটা থাকবে ভার্বের V3 ফর্ম। কি থাকলে? এগ্রি বি অ্যাংসিয়াস মানে কি? আই এম অ্যাংসিয়াস, হি ইজ অ্যাংসিয়াস, অ্যারেঞ্জ, ডিটারমাইন, বি ডিটারমাইন, ডিসাইড, এই ভার্বগুলোর পর যখন ইনফিনিটিভ থাকবে তখন সাবজেক্টের পর ভার্বটা অপরিবর্তিত থাকবে, দ্যাট নিয়ে আসবো। আমরা যে অবজেক্টটা থাকবে এরপরে অবজেক্টটা বসাবো, তারপরে শুড বি। যেমন দেখো, আই ডিসাইডেড টু সেল দ্য হাউস। তাহলে খুব ভালো করে বুঝতে পারবা। দেখো তো, আই ডিসাইডেড, এই যে ডিসাইড ভার্বটা আছে না, এরপরে কি থাকবে? ইনফিনিটিভ টু প্লাস V1, এই কথা বলছে। আমরা কি করব? প্রথমে সাবজেক্টকে আই, ভার্ব কোনটা? ডিসাইডেড, অপরিবর্তিত থাকবে যেমনি আছে অমনি, ডিসাইডেড। এরপরে কি বসাবো? দ্যাট, তারপরে কি? অবজেক্ট কোনটা? দ্য হাউস, লিখলাম দ্য হাউস। এরপরে আমরা বসাবো কি? শুড কোথায় বসাবো? শুড বি এখানে। এরপরে ভার্বের V3, সেল আছে, কি বসাবো? সোল্ড। কে বোঝো নাই বলো? আমরা বুঝছি সবাই? গুড। পরেরটাতে আসি। বলছে যখন আমরা দেখবো কোয়াজি প্যাসিভ আছে, কোয়াজি প্যাসিভকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে আমরা সেক্ষেত্রে কি করব? কোয়াজি প্যাসিভ জিনিসটা কি জানো? কোয়াজি প্যাসিভ হচ্ছে সেই সকল সেন্টেন্স, যে সকল সেন্টেন্সের অর্থটা অ্যাক্টিভ, অর্থের দিক থেকে সেন্টেন্সটা প্যাসিভ কিন্তু গঠনের দিক থেকে অ্যাক্টিভ। তাহলে কোয়াজি প্যাসিভ কাকে বলে? যে সেন্টেন্সগুলো অর্থের দিক থেকে প্যাসিভ কিন্তু গঠনের দিক থেকে অ্যাক্টিভ, সেই সকল সেন্টেন্সকে কোয়াজি প্যাসিভ বলে। আবার বলি, যে সকল সেন্টেন্স অর্থের দিক থেকে প্যাসিভ কিন্তু গঠনের দিক থেকে অ্যাক্টিভ, সেই সকল সেন্টেন্সকে কোয়াজি প্যাসিভ বলা হয়। ফর উদাহরণস্বরূপ আমি দিব, তার আগে গঠনগুলো বলে দেই। যদি এই কোয়াজি প্যাসিভ সেন্টেন্সগুলোতে কমপ্লিমেন্ট থাকে তখন গঠন হবে কি? কমপ্লিমেন্ট যুক্তর ক্ষেত্রে সাবজেক্ট বসাবো, এরপরে বি ভার্ব, তারপরে কমপ্লিমেন্টটা বসাবো, এরপরে হোয়েন, তারপরে সাবজেক্ট বসাবো। যদি সিঙ্গুলার হয় ইট, সাবজেক্ট যদি প্লুরাল হয় দে, এরপরে বি ভার্ব, তারপরে কি? V3। আর কমপ্লিমেন্ট যদি না থাকে তখন আমরা কি বসাবো? সাবজেক্ট, তারপরে বি ভার্ব, এরপরে ভার্বের সঙ্গে মানে বিং, তারপরে V3। বুঝছো বিষয়? আমি উদাহরণ দিয়ে বোঝাই দিই বিষয়টা। বলছে হানি, এটা অনেকবার পড়ছো, এটা না দেই। বলছে পিলস টেস্ট বিটার, মানে কি? পিলস তিতা, তাই না? তাহলে এই যে পিল তিতা, পিল জানে?
প্যাসিভ মনে হচ্ছে না অর্থের দিক থেকে, কিন্তু গঠনের দিক থেকে দেখো অ্যাক্টিভ। এই জন্য আমরা কি করব, পিলসে রাখবো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিভার্ব হিসেবে কি বসাবো আর, কারণ সাবজেক্টটা প্লুরাল আর। এরপরে বসাবো কি কমপ্লিমেন্ট বিটার, তারপরে বসাবো হোয়েন, এরপরে কি দে, যেহেতু সাবজেক্টটা প্লুরাল দে, যে বিভার্বটা আগে ছিল সেই বিভার্বটা বসাবো। এরপরে ভার্বের V3 ফর্ম, টেস্টের V3 ফর্ম কি টেস্টেড। বুঝছো সবাই, ক্লিয়ার তো? এরপরে দেখো যদি কমপ্লিমেন্ট না থাকে, কমপ্লিমেন্ট বিহীন সেন্টেন্স আবার কি বলছে, দ্য হাউস ইজ বিল্ডিং। কমপ্লিমেন্ট জিনিস কি জানো, সাবজেক্ট সম্পর্কে যে কথাটা বলা হয় সেটাই কমপ্লিমেন্ট। যেমন দ্যাট পিল স্টেজ বিটার, পিল কেমন, বিটার তিতা, এই যে সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। বলছে দ্য হাউস ইজ বিল্ডিং মানে কি বাড়িটা নির্মাণ হচ্ছে। বাড়ি কি নিজে নিজে নির্মাণ হয়? অবশ্যই না। তার মানে কি অর্থের দিক থেকে প্যাসিভ, কিন্তু গঠনের দিক থেকে কি রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভে আছে। এই সকল সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ করতে যাই কি করব, আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, এরপরে অক্সিলারি ভার্ব বিং মানে ইজ আছে, ইজে বসাইলাম, এরপরে গঠন অনুযায়ী আমাদেরকে বিং বসাইতে হবে, বিং, তারপরে ভার্বের V3, তাহলে বিল্ড এর V3 ফর্ম কি বিল্ড। সবাই বুঝতে পারছো তো? কোনো সমস্যা? গুড। এরপরে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম কিভাবে অ্যাসারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। এবার আমরা শিখবো ইন্টারোগেটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা বলো, অক্সিলারি ভার্ব দ্বারা। যে সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে তাদেরকে অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে যাই তাহলে গঠন হবে, প্রথমে অক্সিলারি ভার্ব বসাবো, এরপর অবজেক্ট বসাবো, দেন V3, দেন বাই, দেন সাবজেক্ট, শেষে ইন্টারোগেটিভ সাইন। উদাহরণ আমি দিচ্ছি, দেখো বলছে ডু ইউ নো মি। এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এটা কোন সেন্টেন্স বলো, ইন্টারোগেটিভ না? তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অ্যাম ইজ আর বসে। তাহলে আমি বসালাম কি অ্যাম, কেন বসালাম, অবজেক্ট মি আছে যেটা সাবজেক্ট আই হয়ে যাবে, এই কারণে অ্যাম বসাইলাম। আর যদি সাবজেক্টে হি চলে আসতো ইজ বসাইতাম। তাহলে অ্যাম আই, নো এর পাস্ট পার্টিসিপল কি নোন, এরপরে বাই বসে, কিন্তু বাই বসবে না, নোনের পর টু বসবে, এরপর সাবজেক্ট, সাবজেক্টকে ইউ, শেষে ইন্টারোগেটিভ সাইন। সবাই বুঝতে পারছো তো? কোনো সমস্যা? আমি আর একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি তোমাদের বলি অ্যাম আই ওয়াটারিং দ্য প্লান্ট, দেখো অ্যাম আই ওয়াটারিং দ্য প্লান্ট, সেন্টেন্সটা দেখো অ্যাম আই ওয়াটারিং দ্য প্লান্ট। তাহলে এখানে অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়া আছে অ্যাম, তাহলে অ্যাম গ্রুপের কোন অক্সিলারি ভার্ব বসবে, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, কিন্তু অবজেক্ট কে আছে দ্য প্লান্ট, সাবজেক্ট হয়ে যাচ্ছে এই জন্য ইজ বসাইছি, দ্য প্লান্ট বসালাম। এরপরে আমরা দেখলাম এটা কন্টিনিউয়াস টেন্স, দ্যাটস ওয়াই এটা এখানে বিং বসাইলাম। ভার্ব কি ওয়াটার, এর পাস্ট পার্টিসিপল কি ওয়াটার, বাই সাবজেক্টকে আই হয়ে যাবে কি মি, শেষে ইন্টারোগেটিভ সাইন। সবাই বুঝতে পারছি তো, তাই না? এবার আসি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হু দ্বারা শুরু হয় তখন গঠনটা ভিন্ন হবে, বাই হুম বসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে V3, তারপরে শেষে ইন্টারোগেটিভ সাইন। যেমন উদাহরণ যদি দেই, বলছে হু কিল দ্য বার্ড, সেন্টেন্সটা দেখো হু কিল দ্য বার্ড, সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে, হু দ্বারা, এই কারণে আমরা কি বসালাম বাই হুম। এরপরে বসাবো কি পাস্ট টেন্স ওয়াজ দ্য বার্ড, কেন ওয়াজ বসাইলাম, ওয়ার কেন বসাইলাম না, যদি বার্ডস থাকতো তাহলে ওয়ার বসাইতাম, তাহলে যেহেতু সিঙ্গুলার ওয়াজ বসাইছি, কিল আছে এর পাস্ট পার্টিসিপল কি সেটাই কিল্ড। কোনো সমস্যা আছে? এবার আসি নেক্সট রুলে। এবার আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে হুম পাই তখন এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কিভাবে, হু দ্বারা করব। কি দ্বারা করব? হু, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে V3, তারপরে অবজেক্ট, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। আমি একটু উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা বিষয়টা। বলছে হুম ডিড ইউ কল ব্রাদার, বলছে কাকে তুমি ভাই ডাকছিলা, ঠিক আছে? তাহলে আমি এটাকে প্যাসিভ করব, হুম আছে কি বসাবো হু, বসাইলাম হু, এরপরে এটা পাস্ট টেন্স কি বসাইলাম ওয়াজ, এরপরে V3 কি কল, এর V3 ফর্ম কি কল্ড, এরপরে অবজেক্ট কোনটা ব্রাদার, এরপরে বসাবো কি বাই,
এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কে? ইউ। দেখো কে বোঝো নাই, বুঝতে পারছি তো, তাই না? এরপর আমরা যখন সেন্টেন্সের মধ্যে আরেকটা রুল দেখো, আমরা যখন সেন্টেন্সের মধ্যে দেখব হু আছে, কি আছে বলো? হু। তখন আমরা বাই হুম দ্বারা শুরু করব। কিন্তু যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা দেখব হোয়াট সাবজেক্ট হিসেবে আছে, কে বলো তো? হোয়াট। তাহলে বলছে হোয়াট সাবজেক্ট হিসেবে থাকলে, সাবজেক্ট হিসাবে থাকলে, তাহলে হোয়াট যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন কিন্তু গঠনটা অন্যরকম হবে। যেমন কি? বাই হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের ভিতরি, শেষে ইন্টারোগেটিভ সাইন। যেমন আমি যদি বলি উদাহরণ হিসাবে, হোয়াট মেড দ্য নয়েজ, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? মেড যদি ভার্ব হয়, ভার্বের পূর্বে কি আছে? হোয়াট, তার মানে হোয়াটটা এখানে সাবজেক্ট। তাহলে যেহেতু সাবজেক্ট হোয়াট, এই জন্য আমরা কি শুরুতে বসাবো? বাই হোয়াট। এরপরে অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্স যেহেতু কি বসালাম? ওয়াজ। এরপরে অবজেক্ট, অবজেক্ট কোনটা? দা নয়েজ। এরপরে ভার্বের ভিতরি, মেড আছে, মেডে থাকবে। কে বোঝো নাই বলো? বুঝতে পারছি তো, তাই না? এখন দেখো যদি হোয়াট সাবজেক্ট হিসেবে না থাকে তখন কিন্তু বাই হোয়াট হবে না। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে বলো তো? ওয়ান্ট যদি হয় ভার্ব, সাবজেক্ট কে? ইউ। তাহলে হোয়াট এখানে সাবজেক্ট নেই, এই কারণে বাই হোয়াট আমরা বসাবো না। হোয়াট হোয়াটে আছে, রাখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ, ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল। ওয়ান্ট আছে, ওয়ান্টেড। আমরা জানি সাবজেক্টটা বাইয়ের পরে গিয়ে বসে, ইউ। সবাই বুঝতে পারছো তো, তাই না? এবার আমরা ইন্টারোগেটিভ শিখলাম, এবার শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? কোন সেন্টেন্সকে? ইম্পারেটিভ সেন্টেন্সকে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেটা শিখি। দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে লেট বসাবো, এরপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভিথ্রি। যেমন দেখো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। বলো তো এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। তাহলে আমরা প্রথমে কি বসাবো? লেট, তারপরে অবজেক্ট, অবজেক্ট কোনটা? দ্য ডোর। এরপরে বসাবো কি? বি, ভার্বের কোন ফর্ম? ভিথ্রি। ওপেন আছে, কি বসাবো? ওপেনড। কে বোঝো নাই? বুঝছো সবাই? যদি বুঝে থাকো আমরা আরেকটা রুল পড়বো। বলছে যখন নেভার থাকবে, এই নেভার যুক্ত সেন্টেন্সকে আমরা দুইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। সেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট, নেভার, নেভারে রাখবো বি প্লাস ভি3। এটা যদি না চাও তাহলে প্রথমে লেট নট বসাবা, এরপরে অবজেক্ট বসাবা। এই নেভারের জায়গায় তখন আর নেভার রাখা যাবে না, ইভার বসাইতে হবে। তারপরে বি, তারপরে ভি3, দেন এক্সটেনশন। আমি তোমাদের একটা উদাহরণ দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। বলছে নেভার টেল আ লাই। কি বলছে বলো? নেভার টেল আ লাই। তাহলে কি হবে বলো? লেট নট, অবজেক্ট কোনটা? আ লাই। এরপরে কি বসাবো? ইভার, এরপরে বি, তারপর ভি3। টেলের পাস্ট পার্টিসিপল কি? টোল্ড। তোমরা চাইলে এটাকে নেভার রেখেও করতে পারো, তখন কিন্তু লেট নট বসানো যাবে না, কারণ একটা সেন্টেন্সে কখনো দুইবার কি হয় না? নেগেটিভ হয় না। তাহলে লেট আ লাই, নেভার বি টোল্ড। লেট এ লাই, নেভার বি টোল্ড। সবাই বুঝতে পারছো তো? আবার সেন্টেন্স আমরা জানি যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্সটা প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়, আমরা কিছুই করব না, প্লিজ কাইন্ডলিকে উঠাই দিয়ে যা শুধু ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো। ফর এক্সাম্পল হিসেবে দেখো বলছে প্লিজ হেল্প দ্য বয়। কি বলছে? প্লিজ হেল্প দ্য বয়। তাহলে আমরা প্লিজকে উঠাই দিব, দিয়ে কি বসাবো এখানে? ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য বয়। আমি তোমাদের ভয়েস শিখাইলাম, ভয়েস থেকে এত কথা শেখানোর পর আমি তোমাদের একটা সেন্টেন্স করতে দিব, যে সেন্টেন্সটার তোমরা ভয়েস করে এর উত্তরটা লিখে দিবা। ঠিক আছে? কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটা জানাবা যে আসলে করতে পারবা কি পারবা না। আই হ্যাভ আ কার, এটা অ্যাক্টিভে আছে, তোমরা প্যাসিভ করবা।
অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাই দিবা যে কি হবে। কি বললাম বলো, অ্যাক্টিভে আছে প্যাসিভ করবা, আই হ্যাভ আ কার, ভয়েসের রুল শেষ, তাই কি না? ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন